ভোটের আর মাত্র ৪৯ দিন বাকি। এর মধ্যে ভোটের বাতাস কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আজকের ভোটের ট্রেনে আলোচনা করব। আমরা শিরোনাম দিয়েছি ভোটের বাতাস। পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবো নাজমুস সাকিব। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি সহ মাঠ প্রশাসনের কাঁধে যে গুরু দায়িত্ব পড়েছে তা সফলভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। কি বললেন সিসি এএমএম নাসির উদ্দিন, চলুন দেখে আসি। আমাদের একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে, শাসনতান্ত্রিক দায়িত্ব, আওয়ার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। এই দেশটা আমার আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব। আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব এবং এখানে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না এবং আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা সঠিক সময়ে করবেন। জমিয়তে উলামা ইসলামকে 4টি আসন ছাড়ের মাধ্যমে শরীকদের সঙ্গে আসন সমঝোতা শুরু করেছে বিএনপি। কি বললেন মির্জা ফখরুল, চলুন শুরুতে জেনে আসি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে ছুটে আসছেন শুধু প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। 17 বছর নিজের দেশ, মাটি, মানুষের কাছ থেকে চক্রান্তমূলক ভাবে তাকে বাধা দিয়ে আটকে রাখা হয়েছে। দর্শক, আজ আমরা ভোটের ট্রেনে আলোচনা করছি ভোটের বাতাস নিয়ে। স্টুডিওতে কিছুক্ষণ পর যুক্ত হবেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। দর্শক, আজকের আলোচনার শিরোনাম দিয়েছি আমরা ভোটের বাতাস। আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। স্যার, আপনাকে স্বাগত আমাদের ভোটের ট্রেনে। আমরা শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে ভোটের বাতাস আসলে কোন দিকে যাচ্ছে। মানে আবহাওয়াবিদরা আবহাওয়ার পূর্বাভাস বলে তার আর্দ্রতা, বাতাসের বেগ, মেঘের আনাগোনা দেখে স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমরা এই ভোটের হাওয়া বা ভোটের বাতাস লক্ষ্য করি। তো ভোটের বাতাস তো মানে শিডিউল ঘোষণার পরপরই একটা উত্তঙ্গে পৌঁছেছিল, উচ্চাঙ্গে পৌঁছেছিল, উচ্ছ্বসিত পরিবেশ আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি এই যে মানে শরীফ হাদির যে মৃত্যু, এই মৃত্যু আমাকে যেন থমকে দিয়েছে। আমি মনে করি ট্রেনে যেমন চেইন টেনে দেওয়া হয়, কত অনিবার্য কারণবশত যেমন ট্রেনে চেইন টেনে দেওয়া হয়, কে যেন এই হাদির ঘটনাটি এরকমই মনে হয়েছে আমাকে যে ভোটের ট্রেনে কেউ না কেউ অদৃশ্য শক্তি বা দৃশ্যমান শক্তি তারা ভোটের ট্রেনটি মানে একটা শিকল টেনে দিয়েছে। এবং শিকল টেনে দেওয়ার পরে যে একটা মানে থমকে যাওয়া ভাব এসছে, এটি এখনও মানে অতিক্রম করেনি। আশা করা যায় যে যেমন ধরেন যদি মানে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যদি দেশে ফেরেন, তাহলে হয়তো আবার আরেকটা জোয়ার হয়তো আসতে পারে, বা সামরিকভাবেই সেটি বিএনপির জন্য বলেন, বা সামরিকভাবে দেশে নির্বাচন ব্যবস্থার মানে একটা উৎসব ভাব হয়তো বা সৃষ্টি হতে পারে, সেটাই আমরা আশা করি। আমাদের আশাটা হচ্ছে এই যে মানে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য হয় সকলের কাছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া, নাগরিক চাওয়া। স্যার, আপনি হাদির ঘটনার কথা বলছিলেন এবং এর পরও আমরা দেখেছি যে সেসব বিষয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, রাজধানীতে হয়েছে, কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখছি যে গুলির ঘটনা আসলে বাড়ছে এবং
প্রার্থীদের যে নিরাপত্তা সেটা আসলে দিনকে দিন নিরাপত্তাহীনতার দিকে আসলে যাচ্ছে, কি বলবেন? ব্যাপারটা হলো যে বাংলাদেশে যে সময়টিতে আমরা অবস্থান করছি এটাকে আমরা বলি ট্রানজিশনাল টাইম। একটি গভর্নমেন্ট আসবে এবং আরেকটি গভর্নমেন্ট মানে এখানে রয়েছে, বিটুইন টু গভর্নমেন্টস। তো বাংলাদেশের অপরাধপ্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি, এবং এদেশে নিজের জনগণ সম্পর্কে নিজেদের মানে বলতে খারাপ লাগবে যে জনগণ মনস্তত্ত্বে একটা যেন অপরাধ প্রবণতা আছে, সুবিধা প্রবণতা আছে, মানে একটা বিবেকহীন অবস্থান আছে। আপনারা খেয়াল করেছেন যে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে, গণবিপ্লবের পরে বিভিন্ন জায়গায় আইন ও শৃঙ্খলার একটা ব্যত্যয় ঘটেছে, লুটপাট হয়েছে, তথাকথিত এই যে মানে মব সৃষ্টি, মব জাস্টিস ইত্যাদি হয়েছে। এগুলোর বড় কারণ হলো মানুষের বিবেকহীনতা। যদি মানে রাজনীতির পথে যায় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন রাজনীতি দুষ্কৃতকারীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপরাধীর দ্বারা নিয়ন্ত্রিত হয়, অথবা অপরাধীরা রাজনৈতিক দলের শরিক হয়, অথবা দুষ্কৃতকারীরা রাজনীতিকে ব্যবহার করার চেষ্টা করে বা সুযোগকে ব্যবহার করার চেষ্টা করে, সময়কে ব্যবহার করার চেষ্টা করে, তখনই সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাটি এখন আমাদেরকে চলছে। এখন যেহেতু সরকার নেই, মানুষ মনে করে যে মানে কি আর করবে, মানে অন্তর্বর্তীকালীন সরকার, মানে সে তার কাজকর্ম দুষ্কৃত কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। তবে আমরা মনে করি যে এটি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার জন্য, সেটি হয়তো তাদের নিয়ন্ত্রণে আসবে। মানে আমি এই নির্বাচন কমিশনার যে এম এম নাসিরুদ্দিন যেভাবে বলেছিলেন সেভাবে বলতে চাই না। বিষয়টা গুরুত্বের সাথে আমাদেরকে দেখতে হবে, এবং এটা প্রতি ব্যক্তি ক্যান্ডিডেট তো কারণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এবং আপনি যদি এটা পুলিশকে বলেন যে পুলিশ প্রতি ঘরে ঘরে পুলিশ দেওয়া লাগবে, তাহলে তো এটা সম্ভব না। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের যে মানে নিজেদের যে নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে। একজন উপদেষ্টা ওই যে নিয়ম করেছে যে অস্ত্র দেওয়ার বিষয়টি, মানে সেটি সঠিক সিদ্ধান্ত নয়। অস্ত্রের প্রতিযোগিতা টেনে আনে, অস্ত্র আরও পরিস্থিতিকে মানে অবমূল্যায়ন করবে বলে আমার ধারণা। সুতরাং অস্ত্র নয়, মাইন্ডসেট, মানুষকে বোঝানো। মানে আমার মতে যে গণমাধ্যম যেটা আছে আমাদের, রেডিও, টেলিভিশন, ফেসবুক, বিভিন্নভাবে যে গণমাধ্যম আমাদের আছে, সেই গণমাধ্যমে সরকারের তরফ থেকে অব্যাহতভাবে মানে এই বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য, এই বিষয়ে কথা বলার দরকার। যেমন আপনি বলছিলেন যে সরকার নেই অনেকে ভাবছে, কিংবা যেই সরকার আছে তারা নিরাপত্তা ঠিক মতো দিতে পারছে না, যার কারণে যা ইচ্ছা তাই করা যাচ্ছে। কিন্তু আমরা কি আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে মানে এখনো কি শক্ত করতে পারিনি? কিংবা যেহেতু সেনাবাহিনী মাঠে আছে এবং তফসিল ঘোষণার পর সেটা আরও শক্তপোক্ত হওয়ার কথা নিরাপত্তা ব্যবস্থা, সেটা কেন পারছি না? আপনারা সবাই এটা খেয়াল করেছেন নিশ্চয়ই যে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলার ব্যাপারে একটি ব্যাপক বিপর্যয় ঘটে। এই বিপর্যয় ঘটানোর জন্য দুপক্ষই দায়ী, অর্থাৎ দুই ধরনের এক্সট্রিমিজম, অর্থাৎ যারা গুলি করেছে পুলিশের মধ্যে থেকে, যারা গুলি করেই ক্ষান্ত হয় নাই, তারা মানে লাশকে পুড়িয়ে দিয়েছে, এরকম নির্মম নিষ্ঠুরতার উদাহরণ ওই পক্ষ থেকে আছে। আবার এই পক্ষ থেকেও পুলিশকে হত্যা করে মানে লাশ ঝুলিয়ে রাখারও প্রবণতা আছে। তো এর ফলে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল হয়েছে, পুলিশ তার নৈতিকভাবেই মানে নৈতিক অধিকার হারিয়েছে। এই নৈতিক অধিকার হারিয়ে গেছে, এই হারিয়ে ফেরানোর জন্য ওই যেটাকে আমরা বলি স্টিক অ্যান্ড ক্যারট পলিসি দরকার ছিল, সেটি সরকার এবং গণচাপে মানে তারা একরকম কোণঠাসা হয়েছে, তারা দুর্বিপাকের কর্মসূচি। এখনও পুলিশ মানুষকে বিশ্বাস করতে পারে কিনা আমার মনে হয় না যে পুলিশ আগের মতো, অর্থাৎ স্বাভাবিক যেটাকে আমরা প্রফেশনালিজম বলি, সেই প্রফেশনালিজমে ফিরে যেতে পেরেছে বলে আমার মনে হয় না। সুতরাং সেখানে একটু ফাঁকফোকর রয়েছে। তবে আশার কথা এই যে সেনাবাহিনী রয়েছে এবং সরকারের তরফ থেকে শক্তপোক্ত কথাবার্তা বলা হচ্ছে,
এবং বিবেকবান মানুষ এই শান্তি শৃঙ্খলার পক্ষে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক দলসমূহের ভূমিকা। রাজনৈতিক দলসমূহর যদি তারা মারামারি, কাটাকাটি, ফাটাফাটি এরকম অবস্থায় যায়, তাহলে পরে কেউ রোধ করতে পারবে না, সর্বনাশ হবেই। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি চায় যে তারা একটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ, একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে, তাহলে পরে সবাইকেই সংযম অবলম্বন করতে হবে। আমরা এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দিতে চাই, মানুষকে মেসেজ দিতে চাই যে রাজনৈতিক দলগুলোর ভূমিকার উপরই ভবিষ্যৎ নির্বাচনের ব্যবস্থা কিন্তু স্যার আমরা এখনো দেখছি যে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে, যেমন তৃণমূলে মারামারির যে ঘটনা, সেটা আমরা দেখেছি যে গতকালকেও শরীয়তপুরে ছাত্রদল এনসিপির মধ্যে যেই গোলাগুলি, সেটাও আমরা দেখেছি। এর বাইরেও আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কথা আপনি বলছিলেন যে একেবারে ভঙ্গুর পরিস্থিতি যাচ্ছে, সে অবস্থায় নির্বাচন কতটা সুষ্ঠু করা যাবে এটা নিয়ে প্রশ্ন থাকবে। তবে তার আগে নিব আমরা আরও একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। ভোটের বাতাসের আলোচনাকে সম্প্রসারিত করতে স্টুডিওতে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। স্যার, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে এই যে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তফসিল ঘোষণার একটা বড় সময় আসলে পার হয়ে গিয়েছে এবং সব মিলিয়ে হয়তো 49 দিন সময় বাকি আছে নির্বাচনের। এর মধ্যে যতটা আসলে আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটার কথা কিংবা আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা দরকার, সেদিকে কি আসলে আমরা যাচ্ছি? আমাদেরকে আশাবাদী হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, প্রশাসনিক বাস্তবতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে আমরা আশান্বিত হতে চাই যে এই কারণে যে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, এক নম্বর কথা। তারা একটি শান্তি চায়। এই শান্তি চাওয়ার পক্ষের শক্তিগুলো যদি জোরদার হয়, যদি তারা শক্ত হয়, পোক্ত হয়, তাহলে পরে তাদের আশা আকাঙ্ক্ষার সাথে, আশা আকাঙ্ক্ষার সাথে প্রশাসনিক সম্পৃক্ততা যদি বাড়ে, রাজনৈতিক দলের সহযোগিতা যদি বাড়ে, তাহলে পরে আশার কথা আছে। কিন্তু তার বিপরীত যদি হয়, বিশেষ করে আপনাকে আমি একটু আগে ইঙ্গিত দিচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন প্লেয়ার। একটা ওই যে আমাদের আওয়ামী ওবায়দুল কাদের বলতো না যে খেলা, আসলেও তো একটি খেলার মধ্যে যদি প্লেয়াররাই যদি ভুল করে, ফাউল করে, যদি তারা আইনের প্রতি নিয়মানুগতা না দেখায়, তাহলে পরে যেমন খেলাটি নষ্ট হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে নির্বাচন ব্যবস্থাকে যদি আমরা একটা খেলা মনে করি, একটা গেমস, রুল অফ গেমস, যদি এইভাবে নির্ধারণ করি, তাহলে পরে রাজনৈতিক দলগুলোর উপর আমি মনে করি যে 70% গুরুত্ব রাজনৈতিক প্রার্থী, রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক নেতৃত্বের সফলতা ব্যর্থতার উপর নির্ভর করে। রাজনীতিবিদরা নিজেরা যদি একে অপরের মধ্যে লেলিয়ে দেন, যদি রাজনীতিরা নিজেরা একে অপরের প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করেন, তাহলে পরে তো নিশ্চয়ই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আশা করা যায় না। আপনি দেখেছেন যে এই যে চর দখল নিয়ে বা ব্যক্তিগত রাজনৈতিক প্রাধান্য নিয়ে, ব্যক্তিগত সুখ সুবিধা, চাঁদাবাজি, এইসব নিয়ন্ত্রণের জন্য নিজেদের মধ্যে সংঘর্ষে প্রায় 100 লোক মারা গেছে। এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের উপর হামলা করেছে, এরকম আমার কাছে যতটা পরিসংখ্যান আছে, সেখানেও প্রায় 100 লোক নিহত হয়েছে পারস্পরিক দ্বন্দ্বে। একটি নির্বাচনের আপনি বললেন 49 দিন বাকি আছে, এই অবস্থায় যদি এই চিত্র আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমাদেরকে হতাশ হতে হয়। আশার কথাটা হলো যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। বিভিন্ন জায়গায় এমন সব লোকদেরকে এসপি, ওসি, ইউএনও বা ডিসি, এই যে প্রশাসনকে যেভাবে সাজানো হয়েছে, সেটি আমরা মনে করি নির্বাচনের উপযোগী। অন্তর্বর্তীকালীন সরকার সে চেষ্টাটি করেছে যাতে দলীয় প্রবণতা না থাকে, ব্যক্তি যাতে প্রফেশনালিজম বা নিরপেক্ষতা নিয়ে কাজ করে, এইসব জিনিসগুলো হয়েছে। সুতরাং আমরা মনে করি যে নির্বাচন যতই ঘনিয়ে আসবে, প্রশাসনিক তৎপরতা তত বৃদ্ধি পাবে, প্রশাসনের নিয়ন্ত্রণ,
প্রশাসনিক পর্যবেক্ষণ বৃদ্ধি পাবে এবং অবশেষে সত্যি সত্যি একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে আমরা যেতে পারবো। আবারও বলছি, আমাদেরকে আশাবাদী হতে হবে। কিন্তু স্যার আমরা তো দেখছি যে এই নির্বাচনে বলাই যায় যে আওয়ামী লীগ আসলে বাইরে থাকছে নির্বাচনের, এবং সেক্ষেত্রে কি আওয়ামী লীগের যে থ্রেট কিংবা অন্য কোনো দেশের থ্রেট সেগুলো কি কোনো লক্ষ্য করছেন? অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি হাদির মৃত্যুটা যদি লক্ষ্য করেন তাহলে পরে যে কোনো সাধারণ মানুষ বলবে যে সে হত্যাকারীরা কোথায় পালিয়ে গেল। এবং অতি দ্রুততার সাথে যদি একটি ইন্টারন্যাশনাল কানেকশন বা বড় ধরনের একটি কানেকশন না থাকে তাহলে পরে আমরা কোনো সময় কোনোভাবেই অত দ্রুততার সাথে তাকে সীমান্ত অতিক্রম করতে দেখি। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলছেন যে তিনি কি দেশে আছেন না দেশের বাইরে, এটা নিশ্চিত করে বলা কঠিন। তবে মানে রুমার হচ্ছে যে সে মহারাষ্ট্রে আছে, মানে সেই ধরনের গুজব আমরা শুনেছি। সত্যি এটা যদি সত্যি হয়, যদি কথাটা আমি বলছি যদি সত্যি হয় তাহলে পরে এটা আনফর্চুনেট যে সে অতি দ্রুততার সাথে পশ্চিমবঙ্গে বা আসামে না গিয়ে যে মারাঠা বা মহারাষ্ট্রে আশ্রয় নিয়েছে, চলে গেছে বোম্বাই ওই দিকে। এটা একটা বড় ধরনের নেটওয়ার্কের বাইরে চিন্তা করা যায় না। এবং আমরা জানি যে মানে ভারত প্রতিবেশী রাষ্ট্র এবং দীর্ঘ 15 বছরে তারা হস্তক্ষেপ করেছে। 3টি নির্বাচনই তাদের হস্তক্ষেপের একেবারেই স্পষ্ট নমুনা আছে। এবারও মানে ওবায়দুল কাদের পরিবর্তে আরেকজন জিএম কাদের মানে ওই একই প্রায় নামের একই কথা বলছেন। এবং আমরা মনে করছি যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এবারে হয়তো আওয়ামী লীগের উপর আগে যেমন জাতীয় পার্টি ভর করেছে, এখন জাতীয় পার্টির উপর আওয়ামী লীগ ভর করার চেষ্টা করছে ইন কেয়ার অফ ইন্ডিয়া। তো সেটা যদি হয় তাহলে খুবই খারাপ কথা হবে। মানে জনগণের নির্বাচনে ইচ্ছে করলে তো জাতীয় পার্টি অংশ নিতে পারবে নাকি? নিতে পারবে, এখন তো তাই বলা হচ্ছে। কিন্তু আমি আইনগতভাবে বলতে পারি না যে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রতিটি ক্ষেত্রেই আমরা একথা বলবো যে রাজনীতির দ্বারা মোকাবেলা করতে, যদিও দলগুলোর পক্ষ থেকে দাবি আছে, জনগণের পক্ষ থেকে দাবি আছে, হয়তো বা তারা পার্টিসিপেট করবে। কিন্তু জনগণের পক্ষ থেকে যদি প্রতিরোধ থাকে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন প্রতিরোধ থেকেছে সেটা যদি জনগণের প্রতিরোধ হয় বা সত্যিকারভাবে রাজনীতি দিয়ে রাজনীতির মোকাবেলা করা হয় তাহলে পরে হয়তো জাতীয় পার্টি কোনো ফ্যাক্টর হবে না। আর না হলে পরে নানা কারণে নানাভাবে মাইনরিটি কার্ড প্লে করে বা মানে সে নাশকতামূলক কাজ করে এবং সীমান্তে যে তৎপরতা আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশের 55,100 মানে 26 মাইলের এই মানচিত্রটাকে ঘিরে 4,000 কিলোমিটার যে সীমান্ত আমাদের রয়েছে, সেই সীমান্তের অধিকাংশ জায়গায় কিন্তু মানে কাঁটাতারের বেড়া হয়ে গেছে। তারা কেজিতের সাথে বলছে অধিকাংশ জায়গায় কাঁটাতারের বেড়া হয়ে গেছে। কিন্তু এই বেড়ার বিভিন্ন জায়গায় যেখানে এখনো যতটুকু খালি আছে সেখানে তারা সীমান্তে হত্যা করছে, আমাদের মানুষদেরকে যখন তখন গুলি করছে। তার মানে হচ্ছে যে তারা নির্বাচনের পূর্ব মুহূর্তে একটা সংঘাত, একটা সমস্যা, একটা বিশৃঙ্খলা, একটা নাশকতার কার্যক্রম শুরু করতে চাচ্ছে যাতে নির্বাচনটি ফ্রি অ্যান্ড ফেয়ার না হয়। সেজন্য আমাদেরকে অবশ্যই সরকারকে সতর্ক থাকতে হবে। অবশ্যই সরকারকে সজাগ থাকতে হবে। আব্দুল লতিফ মাসুম, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ভোটের ট্রেনে আলোচনা করছি ভোটের বাতাস নিয়ে। ঠিক কিছুক্ষণ পর আমরা তৃণমূলে যুক্ত হব, সেখান থেকেও জানবো যে সেখানকার বাতাস আসলে কি পরিস্থিতিতে আছে। আজকের আমরা এই ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই ভোটের বাতাস নিয়ে কি ভাবছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আপনার সঙ্গে যারা আছেন সেখানকার স্থানীয় ভোটার, কি ভাবছেন তারা ভোটের বাতাস নিয়ে? সাকিব, ধন্যবাদ আপনাকে। আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোটের ট্রেনে আমাদের সঙ্গে দুইজন অতিথি যুক্ত হয়েছেন। আমার ডান পাশে আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ABM মুমিনুল হক, এবং আমার বাম পাশে আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক
মাওলানা গাজী নিয়াজুল করিম, তিনি আবার এই আসনের থেকে আবার তাদের দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আমরা আপনি জাস্ট যেটি জানতে চেয়েছেন যে আমরা ভোটের বাতাস নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করব। আমি একটু প্রথমেই যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আছে সাধারণ সম্পাদক গাজী নিয়াজুল করিম, আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি তো নিজে একজন প্রার্থী এবং আসলে আপনি যেহেতু আপনার দলের একজন দায়িত্বশীল নেতা, আপনি আসলে এই এলাকাতে ব্রাহ্মণবাড়িয়াতে আসলে এখন ভোটের পরিবেশটা কেমন দেখছেন, বা মানুষের মধ্যে কোনো আমেজ লক্ষ্য করছেন কিনা, কোনো ধরনের সংকট আছে কিনা, একটু বিষয় আমাদেরকে বলবেন। জি, ব্রাহ্মণবাড়িয়াতে রাজনৈতিক অবস্থানটা একটু ভিন্ন ধারার। আমরা যারা যেই দল করি না কেন সবাই মিলেমিশে আমরা চেষ্টা করি ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ন্ত্রণ করার। বিগত সময়ে ভোটের যেরকম আমেজ হয়তো এখন পর্যন্ত আমার চোখে সেই আমেজটা চোখে পড়ে নাই। নির্বাচনের খুব একটা সময় বাকি নাই। বিগত সময়ে আমি আরো 2টা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। অনেক আগ থেকেই সারা দেশে একটা ভোটের আমেজ বিরাজ করত। এই অবস্থানটা আমরা এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে দেখতে পাই নাই। এটি আসলে কারণটা কি, কেন এরকম মনে হচ্ছে আপনার কাছে? এরকম বিষয়টা বিগত সময়ে অনেক বছর পর্যন্ত মানুষ ভোট থেকে দূরে ছিল, ভোট দিতে যায় নাই। এই বিষয়টা কাটাইয়া উঠতে আমাদের অনেক সময় লাগবে। ভোটের প্রতি মানুষের একটা অনীহা। আর যদি আমরা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত যারা আছেন তারা যদি আরেকটু সক্রিয় হয়, মানুষদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য, ভোটের আগ্রহ তৈরি করার জন্য এই বিষয়টা আমাদের কাটাইয়া ওঠা সম্ভব। আমি আরেকটি প্রশ্ন জানতে চাইবো যে আসলে আপনি প্রার্থী হিসেবে প্রচারণা করতে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছে কিনা, বা এখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন মনে হচ্ছে আপনার কাছে? না, এখন পর্যন্ত আমি প্রচারণা করতে যে কোনো বাধার সম্মুখীন হয় নাই। আমি পূর্বেও বলছি, ব্রাহ্মণবাড়িয়া যারা রাজনীতি করি আমরা সবাই মিলেমিশে ব্রাহ্মণবাড়িয়াকে সাজানোর চেষ্টা করি। তো ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃঙ্খলার ব্যাপারে আমার একটা বক্তব্য হলো, বিগত কয়েকদিন আগেও দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলা যদি প্রশাসনের নিয়ন্ত্রণে না নেই তাহলে আমরা সুষ্ঠু ভোটের আশাটা অনেকটাই কম। এজন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আরেকটু সক্রিয় হওয়ার জন্য। জি, আমরা পরে আবার আপনার কাছে আসার চেষ্টা করবো। আমি এবার একটু যেতে চাইবো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি এবি মুমিনুল হকের কাছে। জনাব মুমিনুল হক, আপনার কাছে ঠিক একই প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি একটি বৃহৎ রাজনৈতিক দল, আগামী 25 তারিখ আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছে, সেই নিয়ে আপনাদের নিশ্চয়ই অনেক প্রস্তুতি আছে। তবে আমি আপনার কাছে জানতে চাইবো যে ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসন আপনাদের যে প্রার্থী যারা আসবে তারা এখন এখানে আপনারা ভোটের পরিবেশটা কেমন দেখছেন, এখানকার মানুষের মধ্যে কি ধরনের উৎসব আমেজ লক্ষ্য করছেন কিনা? এবার আমি উত্তরটা দুইভাবে দিব আপনাকে। আসলে গত 17 বছর যে মানুষের মৌলিক সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার, সেটা মোটামুটি খর্বই ছিল। নিজের ভোট নিজে দিতে পারতো না। যিনি কবরে আছেন তার ভোটও দেওয়া হতো, যিনি প্রবাসে আছেন, জেলে আছেন, তাদের ভোটও দেওয়া হতো, যারা ভোটার তাদের ভোটও দেওয়া হতো। তো ওই সময় মানুষ একটা উৎসাহ হারিয়ে ফেলেছিল, আগ্রহ হারিয়ে ফেলেছিল। কিন্তু যারা নাকি তরুণ প্রজন্মের, এখন 4 কোটির মতন ভোটার আছে, তরুণ ভোটার, তারা কিন্তু মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এখন একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। তফসিল ঘোষণা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমি মনে করি এই আসন্ন নির্বাচনে, ত্রয়োদশ নির্বাচনে মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এখন তফসিলে তা এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আছে। তফসিল অমান্য করে কেউ কোনো দলের কিছু নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে না। আমাদের যিনি প্রার্থী, ধানের শীষের প্রতিপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, ওনারও কঠোর নির্দেশনা, তফসিলের নির্দেশ অমান্য করা যাবে না। তো জানুয়ারি 20 তারিখের পরে যখন আনুষ্ঠানিকভাবে কর্মকাণ্ড শুরু হবে, আমি মনে করি তখন একটা জাঁকজমক পরিবেশ সৃষ্টি হবে, মানুষ তখন ঝাঁপিয়ে পড়বে নির্বাচনে। জি, আপনার কাছে আমি একটি প্রশ্ন একটু যদি করে জানতে চাই যে আসলে এই ভোটারদের সঙ্গে তো আপনারা নিশ্চয়ই কথা বলছেন, আপনাদের প্রার্থীরা, যদি আসলে এখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি, কিন্তু তারপরে কিন্তু বিভিন্ন ধরনের সভা সমাবেশ কিন্তু হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রামে আসলে আপনাদের প্রার্থীরা অংশগ্রহণ করছেন। তারা আসলে ভোটে কেমন সাড়া পাচ্ছেন, বা আসলে ভোটাররা তাদের কাছে কি ধরনের প্রত্যাশার কথা কি ধরনের প্রত্যাশা আসলে প্রার্থীদের কাছে রাখছেন? আসলে আপনারা তো নিশ্চয়ই যাচ্ছেন, আসলে আপনারা কোনো ধরনের এরকম তথ্য কি পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? আসলে ওই যে নির্বাচনী তফসিল অনুযায়ী তো কোনো আনুষ্ঠানিক কোনো নির্বাচনী কার্যক্রম এখনো শুরু করে নাই, কিন্তু সামাজিক অনুষ্ঠান যেমন মুসলমানি, বিবাহ, তারপরে 40 যে অনুষ্ঠানগুলি, বা আমাদের প্রয়াত নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দেখা যায় আমাদের প্রার্থীকে ঘিরে ব্যাপক একটা সমাবেশ হয়, এবং আমরা আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়াও করি সেই মানুষ গ্যাদারিং হওয়ার পরে। পাশাপাশি আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক জননেতা তারেক রহমান আগামী 25 তারিখ বাংলাদেশের মাটি স্পর্শ করবেন, ওনাকে সাদরে বরণ করার জন্য আমরা সকলকে আমরা সুসংগঠিত করতেছি, তারা যেন সদল বলে সেই 300 ফুটে গিয়েও ওনাকে বরণ করে নিতে। ওই যখন মানুষ গ্যাদারিং হয় তখন মানুষের একটাই আকুল আবেদন থাকে, যেমন আজকে আমরা আমাদের এই যে 300 ফিটের কার্যক্রম সফল করার জন্য আমরা
উত্তরাঞ্চলের যে ইউনিয়নগুলিতে গিয়েছিলাম, সেখানে গ্যাসের একটি দাবি ছিল যে আমাদের মাটি থেকে গ্যাস উদ্গীরণ হয়, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড আমাদের মাটি থেকে হয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাদের মাটি থেকে উৎপন্ন হয়, আমাদের ক্ষেত বাড়িঘর সব নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা গ্যাস ব্যবহার করতে পারছি না। তাদের একটা বিরাট দাবি বা আমাদের মাটির উৎপাদিত গ্যাস যেন আমরা ব্যবহার করতে পারি, এবং একটা স্কুল, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপন, এই ধরনের দাবি আসতেছে, গঠনমূলক দাবি আসতেছে। জি, জন্মমূলক এই ধরনের দাবিগুলো আসলে আমরা যখন প্রতিবার আমরা যখন আসলে রিপোর্ট করতে যাই তখন কিন্তু আমাদের কাছে ভোটার এই ধরনের দাবিগুলো আমাদের কাছে করে থাকে। আপনার কাছে আমি একটু শেষ প্রশ্ন জানতে চাইবো যে বর্তমানে যে ব্রাহ্মণবাড়িয়া যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, এই অবস্থাতে আসলে আপনারা ভোটের পরিবেশটা এখন কেমন দেখছেন? কোন ধরনের বাধা বিঘ্ন আপনারা সম্মুখীন হচ্ছেন কিনা? এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে বিচ্ছিন্ন 1-2টা ঘটনা হয়েছে। মূলত পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এই পলাতক সরকার দেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনকে বাড়চাল করার জন্য অনেক ধরনের অপকর্ম করে যাচ্ছে। যেমন আমাদের এই যে সাহসী কণ্ঠ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য একটি, এই নির্বাচনকে বানচাল করার জন্য। আমার মনে হয় বর্তমান সরকার অত্যন্ত নড়ে উঠেছে, তারা সজাগ হয়েছে, এই জিনিসটা তারা শক্ত হাতে হ্যান্ডেল করবে এবং নির্বাচন সুন্দরভাবেই হবে বলে মনে করি। এবং স্পেশালি ব্রাহ্মণবাড়িয়াতে নির্বাচন না হওয়ার মতন এমন কোনো সহিংস কোনো কার্যক্রম হয় নাই। আমি মনে করি যে নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবেই হবে। জি, ধন্যবাদ। সাকিব, আপনি শুনছিলেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতৃত্বের স্থানে যারা আছেন তারা কিন্তু একটি কথা বলছেন যে বর্তমানে যে পরিস্থিতি আসলে সেটিতে আসলে ভোটের তারা খুব একটা সংখ্যা দেখছেন না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তিনি কিন্তু একটি সংখ্যার কথা বলেছেন যে আসলে বিগত সময় কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, আসলে হতাহতের ঘটনা, যেটি আসলে তাদের মধ্যে একটি শঙ্কা বা উদ্বেগ কিন্তু তৈরি হয়েছে। তবে বিপরীত দিকে কিন্তু বিএনপির যিনি আসলে নেতৃত্ব স্থানে আছেন তিনি কিন্তু বলছেন যে তারা আসলে আশা করছেন যে শান্তিপূর্ণভাবেই বা শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু শেষ পর্যন্ত ভোটটি অনুষ্ঠিত হবে, এবং যেটির জন্য আসলে কিন্তু ভোটাররাও কিন্তু অনেকটা মুখিয়ে আছেন বলে তারা আমাদের কাছে আমাদেরকে বলছেন। তো সাকিব, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে এখানকার নেতৃবৃন্দরা কি ভাবছেন ভোটের বাতাস নিয়ে সেই সংক্রান্ত খবর। আজিজুল সঞ্চয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজকে আলোচনা করছিলাম ভোটের বাতাস নিয়ে, যদিও এর মধ্যে আসলে বৈরী বাতাস নিয়েও নানা ধরনের আলোচনা হয়েছে। তবে দিন শেষে আসলে একটা প্রত্যাশা যে একটি সুষ্ঠু ভোট হোক এবং আগামীর একটি রাজনৈতিক দলের হাতে আগামীর ক্ষমতা যাক। আজকের মতো ভোটের ট্রেন আমরা শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।